পুরো এলাকা জুড়ে রবদব সাজে সাজাচ্ছে। মন্ত্রীর একমাত্র পুত্রের বিয়ে বলে কথা, সাজের কোনো কমতি রাখেনি। তবে বিয়ের কথা শুনে স্বাধীন খুব অবাক হয়েছিল। না হয়তো পাখিকে বিয়ে করেছে, তাহলে নতুন করে আবার কাকে বিয়ে করবে? এতদিন যে তার বোনের সঙ্গে গোপনে সংসার করলো, তাহলে সেসব কি ছিল? রঙ্গলীলা? ও বেশ কয়েকবার গিয়েছিল ওনার সঙ্গে দেখা করতে। বাড়িতে এত এত সিকিউরিটি রেখেছে যে তাকে গার্ডরা ভেতরে ঢুকতে দেয়নি। এছাড়া পাখিকে বিয়ের কথা এই জন্য বলেনি, মেয়েটার বর্তমান মানসিক অবস্থা ভালো নয়। দুজন প্রিয় মানুষ হারিয়ে অর্ধেক পাগল প্রায়। এর ভেতরে ওনার বিয়ের কথা শুনলে কিভাবে মেনে নেবে? নিশ্চয়ই পুরোপুরি পাগল হয়ে যাবে তখন। পাখি গ্লাস ভর্তি পানি স্বাধীনের দিকে ছুঁড়ে মারল। স্বাধীনের সদ্ভিদ ফেরে, আচমকা হকচকিয়ে ওঠে। অন্য সময় হলে সে ভীষণ রাগত, পায়ে পা দিয়ে ঝগড়া করত, কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। মুখের পানি গামছা দিয়ে মুছে নিল, এরপরে আমতামতা করে বলল, হ্যাঁ জানতাম আপা, তোমাকে বলিনি এজন্য তুমি কষ্ট পাইবা। এমনিতেই কয়েকদিনের নিজের শরীরের কি হাল করেছো দেখেছো? এর চেয়ে অন্তত একজন ছাগলের বাচ্চার শরীরের মাংস ভালো আছে, মুখটা চিনা পর্যন্ত যাচ্ছে না। ওনার চিন্তায় যদি আবার পাগলামি শুরু করে বসো, তাই বলিনি। পাখি উপহাস করে হাসলো। বাহ, খুব চমৎকার। মহত্ব বোধের পরিচয় দিলি। আমি যে এখন কোন রূপ পাগলামি করব না তার কোনো নিশ্চয়তা আছে নেই। তোরা সবাই হলি বেঈমান, কেউ আমার ভালো চাস না। তাছাড়া নিখিল ভাইও আমাকে একবার জানালো না এ ব্যাপারটা। সবার কাছে আমি বুঝি এতটা অবহেলার বস্তু হয়ে গেলাম। নিখিল ভাইয়ের সঙ্গে নবাব ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে তোমায় নিয়ে। নিখিল ভাই তাই লজ্জায় তোমার সামনে দাঁড়ায়নি। তোরা সব কয়টাই বিশ্বাসঘাতক। পাখি দাঁড়ান্ত অবস্থা থেকে হঠাৎ দপ করে নিচে বসে পড়ল। চুল খামচে ধরে পাগলের মতন আচরণ শুরু করে দিল। ডুকরে কেঁদে কেঁদে চিৎকার চেঁচামেচি করছে। মেয়েটা শ্বাস নিতে পারে না, দম ছেড়ে ছেড়ে আসে। দৃষ্টিগুলি এলোমেলো, নোনা জলে সবকিছু অস্পষ্ট অস্পষ্ট দেখালো। ওর মর্মান্তিক আত্মচিৎকার শুনে মুক্তি রুম থেকে ছুটে এলো। পাখির উগ্র এলোমেলো আচরণ দেখে সে চমকে উঠল। ইশারায় স্বাধীনকে প্রশ্ন করলো, ও কাঁদছে কেন? নবাব ভাইয়ের বিয়ের কথা শুনে। মুক্তি যেন আকাশ থেকে পড়ল। পাখির দিকে বিস্ফোরিত নয়নে একবার তাকিয়ে স্বাধীনকে শুধালো, উনি গ্রামে আসছেন কবে? আবার বিয়েও করছেন কেন? তিনি না পাখিকে ভালোবাসেন। ওনার সঙ্গে আমার কথা হয়নি, বাড়িতে চেয়েছিলাম ঢুকতে, গার্ডরা ঢুকতে দেয়নি। মুক্তির প্রচণ্ড রাগ লাগলো। রাগের তোপে চিত্ত জুড়ে দাও দাও করে আগুন জ্বলে উঠল। দপদপ পা ফেলে রুম থেকে মোবাইল এনে ফোন কেটে নিখিলকে কল বসালো। দুবার দেওয়ার পর রিসিভ করলো। মুক্তির মেজাজ বেজায় গরম ছিল, মুখ দিয়ে তুই তুকারি শুরু করে দিল। আই কুত্তা, তুই না বলছিলি তোর বন্ধু কলিজা জান প্রাণ লিভার ফোসকা সব কিছু ফ্যাপসা সব দিয়া আমার বোনকে ভালোবাসে? তাহলে নির্লজ্জের মতো এখন অন্য কাউরে বিয়ে করলো কেমনে? সাবধানে কথা বলো মুক্তি, ফোনটা আমি ধরেছি। গাম্ভীর্য গলার কাঠিন্য স্বর শুনে মুক্তি থমকে গেল। প্রথমে নিখিল কল ধরেছিল। মুক্তির গালাগালি শোনার পর নাফকে ধরিয়ে দিল। তবে মুক্তি আজ ভয় পেল না। সে গলা উঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনি কি আমার বোনকে ভালোবাসতেন না? বাসতাম, বাসিও এবং ভবিষ্যতেও বাসবো। তাহলে অন্য কাউকে বিয়ে কি করে করতে পারতেন? লাইনটা খট করে কেটে গেল। মুক্তির রাগে যেতে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। আবার কল দিল। ভাবলো কটা কড়া কথা শোনাবে, তা আর আগেই ফোন কেটে দিল। এরপর যতবার ফোন দিয়েছে ফোন বন্ধ বলছে। মুক্তি মোবাইলটা সজোরে ছুঁড়ে মেরে রুমে চলে গেল। পাখির চোখের পানি অনেক আগেই থেমে গেছে, জল শুকিয়ে গালে দাগ পড়ে গেছে। কেমন পাগলের মতো নির্ভীক সে এক ধ্যানে তাকিয়ে আছে, যেন কিছুর গুরুত্বপূর্ণ হিসেব করছে। ওনার নিষ্ঠুর আচরণ মেয়েটাকে পুরোপুরি ভেঙে দিল। তবে সে থেমে থাকবে না। প্রেম করেছে ওর সঙ্গে, গোপনে বিয়ে বাসর সব সেরেছে। এখন অন্য কাউকে বিয়ে করে সংসার করবে? সে কিছুতেই হতে দেবে না। ওর বিশ্বাসই হয় না নওয়াব ভাই অন্য কাউকে বিয়ে করবে। সে উন্মাদের ন্যায় ছুটল। স্বাধীন পেছন থেকে কয়েকবার ডাকলো, মেয়েটার সাড়া পাওয়া গেল না। মাগরিবের ওয়াক্ত তখন। বিলের মধ্যে পায়ের টাকনো পর্যন্ত পানি। সে সব পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে শাঁসা করে হেঁটে ছুটছে সে। অন্য সময় হলে সে ভয়ে জঙ্গল কেন তার আশেপাশেও আসতো না, কিন্তু আজকের ব্যাপার হলো সম্পূর্ণ ভিন্ন। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, আজ তার প্রমাণ সে নিজেই। এখানে তার জীবন মরণের প্রশ্ন, সেখানে ভয় কেন? বিপদ থাকলেও তাকে যেতে হবে। পথে একটি সাপের ওপরে পা ফেলতে গিয়েও বেঁচে ফিরেছে। কাদা মাখা পা দুটো নিয়ে নিখিলদের বাড়িতে গিয়ে হাজির হলো।
নিখিল সবে ঘর হতে বের হচ্ছিল। পাখিকে অপ্রীতিকর এলোমেলো পরিস্থিতি দেখে সে থমকে গেল। ওর আতকোকড়া চুলগুলি এই ভরার সন্ধ্যায় খোলা, মুখটায় আগের মতন কোনো সৌন্দর্যতা নেই, নেই লাবণ্যতাও, যেন সব বিহীন হয়ে গেছে। পাখি দপ করে বৈঠকখানার প্রথম সিঁড়িটার ওপর বসে পড়ল। মুখ হাঁ করে কতক্ষণ দম নাই এবং বুক ধরে হাঁপাই। বুকটা তৃষ্ণায় শুকিয়ে খা খা। শুকনো অধৈর্যরা খুলে শীতল ও কাতর কণ্ঠধ্বনিতে বলল, আমাকে এক গ্লাস পানি দেবেন নিখিল ভাই, আমার বড্ড পিপাসা পেয়েছে। মেয়েটার ঠান্ডা স্বরটা কেমন বেদনাময় ব্যথিত ছিল। ওর ভিতরটা ছিঁড়ে খণ্ড বিখণ্ড হয়ে এলো। এই নারীকে নাফ কী করে উপেক্ষা করবে সেটা নিয়ে সে ভীষণ চিন্তান্বিত মনে সংশয় আছে। সে ফিল্টার থেকে গ্লাসে করে পানি এনে দিল ওকে। পাখি পানিটা খেয়ে শুকনো দম ছাড়ল, খানিকটা জিরিয়ে নিয়ে বলে, জানেন নিখিল ভাই, আমি আজ সকালে কেবলমাত্র একটা রুটি খেয়েছি, তাও শুধু খালি, ভাজি নেই নেই কোনো। সারাদিনে এখন পর্যন্ত একটাও ভাতের দানা মুখে অবধি পড়েনি। আজ আপনার কাছে এসেছি বড় আশা নিয়ে। আপনার বন্ধুকে একটু ডেকে দেবেন? মাত্র 5 মিনিট আমি কথা বলবো, এর বেশি না, প্রমিস। দেবেন ডেকে নিখিল ভাই? কি নিঃসংকোচ কাতর অনুরোধ ওর। নিখিল ফেলতে পারল না। সে তালুকদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এত ভিড়ের মাঝে সে নাওকে খুঁজে পেল না। এর মধ্যে খবর এলো নিখিলের দোকানে আগুন লেগেছে। সে উদ্বিগ্ন মনে পাখির কথা বেমালুম ভুলে বসলো। জলদি দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পাখি নিচে কতক্ষণ অপেক্ষা করে ছাদের দিকে গেল। পুরো বাড়িতে কেউ নেই। সকলে যে তালুকদার বাড়িতে তা সুনিশ্চিত। আর থাকবেই বা না কেন? তাদের আপন চাচাতো ভাইয়ের বিয়ে বলে কথা, মনমরা হয়ে থাকবে নাকি? যত দুঃখ কেবল তার। ভাবতে ভাবতে ছাদের দিকে উঠে এলো। ছাদের রেলিংয়ের কাছাকাছি আসতেই পুরো তালুকদার বাড়ির দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। কত নামি দামি ফার্নিচার দিয়ে সাজিয়েছে। গায়ে হলুদের স্টেজও সাজানো শেষ। ধুমধামে বক্সে গান চলছে। হরেক রকমের আর্টিফিশিয়াল ফেরি লাইটিং দিয়ে বাড়িটা চমৎকার সাজিয়েছে। কৃত্রিম ফুলেরও কমতি রাখেনি। ওই তো মুস্কানার ইচ্ছেকে হলুদের শাড়ি পরে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে। কত শত মানুষ, সকলের গায়ে দামি দামি পোশাক, সাজসজ্জা নিজেদের মুড়িয়ে রেখেছে। নারীরা নিজেদের রূপ সৌন্দর্য যেন আজ খুলে ধরেছে। পাখির বুকটা ভারী হয়ে এলো। চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরঝর করে পড়ছে। কিছুক্ষণ পর সুপরিচিত সেই সুন্দর মুখটি দেখা মিলল। সাদা পাঞ্জাবি, তার সুটাম সুদীর্ঘ সিক্সপ্যাক দেহে পরিত, সিল্কি ও খাড়া খাড়া চুলগুলি বরাবরের মতন পেছনের দিকে ব্রাশ করা। দামি কালো বেল্টের ঘড়িটা হাতে ঝুলছে। মুখটা পুরোই ক্লিন শেভ। বিবাহের জন্য আগে থেকে যেন পূর্ব প্রস্তুতি নিয়েছিলেন। আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়েছে। ওর অনুপস্থিতিতে তিনি নিশ্চয়ই ভালো ছিলেন। চোখে মুখে ওই বেদনার কোনো ছাপ তো নেই। যেন এই বিয়েটায় তিনি খুব খুশি। আর এদিকে তাকে ঠিক চেনাই যাচ্ছে না। আগের মতন মুখাবয়বের মানচিত্র নেই। অযত্নে অবহেলায় শুকিয়ে কালো হয়ে এসেছে ত্বক। এলোমেলো রুক্ষ খুস্কো চুলে চিরুনি চালান করে না আজ কতদিন হলো। লোকটা ফোনে কারোর সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে একবার নিখিলদের ছাদের দিকে তাকালো। ওনার মনে হলো একটি ছায়া চোখের পলকের মধ্যে পালিয়ে গেল। উনি পাত্তা দিলেন না, মনের ভুল ভাবলেন। ফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতরে ফের ঢুকে গেলেন। পাখি রেলিং বেয়ে নিচে বসে পড়ল। মুখ চেপে ধরে ডুকরে গেঁদে উঠল। কতক্ষণ ওভাবে কাঁদলো নিজেও জানে না। সেকেন্ড গিয়ে মিনিট গড়ালো। ওর চোখ দুটি ফুলে উঠল। চোখের সাদা অংশটুকু লালচে দেখায়। অপেক্ষা করলো ওনার আশায়, কিন্তু এলেন না তিনি। আর ধৈর্য ওর কুলায় না। সিদ্ধান্ত নিল সেই তালুকদার বাড়িতে যাবে। খোলা চুলগুলি আতকোপা করে মাথায় ওড়না দিয়ে নিখিলদের বাড়ি থেকে বেরিয়ে গেল। তালুকদার বাড়ির গেটের সামনে আসতে গার্ডরা ওকে আটকে দিল। ভেতরে ঢুকতে দিল না। বলল পারমিশন লাগবে ভেতরে ঢুকতে। পাখি নিজের ভাগ্যের প্রতি আজ বড্ড উপহাস করতে মন চাইল। ভীষণ আফসোস হলো। কত শত স্মৃতি মিশে আছে এই বাড়িতে। রোজ কোচিংয়ে আসতো, কত শত পাগলামি করতো। অথচ আজ তাকে ভেতরে ঢোকার জন্য পারমিশন নিতে হচ্ছে, কৈফিয়ত দিতে হচ্ছে। পাখি গার্ডদের বলল, দেখুন, আমি নোভা ম্যাডামের পূর্ব পরিচিত, ওনার ছাত্রী। গার্ডরা ওর কথা শুনল না, উল্টো ওকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল। দারোয়ান এসে ওদের ধমক দিল, তোমরা জানো মেয়েটাকে? নোভা ম্যাডামের ছাত্রী, তালুকদার কোচিং সেন্টারে পড়ে। ওকে ভিতরে ঢুকতে দাও। দারোয়ানের কথা মতন পাখিকে ভেতরে ঢুকতে দেওয়া হলো। পাখি পা টিপে টিপে মুখ থেকে একজন লোককে জিজ্ঞেস করলো, নওয়াব ভাই কোন রুমে বলতে পারেন? লোকটা ওকে নিচের ফ্লোরের কোনার রুমটি হাতের ইশারায় দেখালো। রুম খুঁজতে খুঁজতে একটা রুম থেকে ওনার হাসির শব্দ শোনা গেল। শুধু ওনার নয়, সঙ্গে আরও কয়েকটি পুরুষের। পাখি যতটা সামনে আগায় ওর বুকটা ততটাই দুরু দুরু করে কেঁপে ওঠে। হাত পা শিরশির করে ঠান্ডা হয়ে আসে। দরজার সামনে এসে থেমে পড়ে।
রীতিমতন ওর হাত পা বেঘরে কাঁপছে। তবু ওনার সঙ্গে দেখা করাটার ভীষণ প্রয়োজন। আজ লজ্জা ভয় নিয়ে বসে থাকলে চলবে না, ওকে জানতেই হবে উনি একদম বিয়ের সিদ্ধান্ত নিল। রুমের দরজাটা হালকা চাপানো, পাখি হাত দিয়ে হালকা ধাক্কা দিল। দরজাটা অমনি তখন খট করে খুলে যায়। ওনারা সকলে হাসি মশকরা করতে ব্যস্ত। এদিকে খেয়াল নেই পাখি কতক্ষণ ওনাদের দেখল। এরপরে মুখের সামনে থেকে ওড়নাটা সরিয়ে নিল। শীতল ও কাতর রিনরিনে মেয়েলি কণ্ঠস্বরে ডাকলো, নওয়াব ভাই। তৎক্ষণাৎ নাওয়াফের হাসি থেমে যায়। দরজার প্রান্তে গিয়ে ওর পুরুষালী নজর নিবিদ্ধ হয়। বিস্মিতে ওর নয়নজোড়া চমকপ্রদ। ঠিক কতদিন পর এই মুখটা দেখলেও ঠাউর করতে পারল না। কিশোরীর বাহ্যিক রূপগুলি ভীষণ অগোছালো, এলোমেলো। এই যে আধ ঢোলা চুলের খোপাটা খুলে গোটা পিঠময়ে ছড়িয়ে পড়েছে। চোখ গড়তে গিয়ে চোখের নিচে ডার্ক দাগ, ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসা জোগাড়। দেহের মাংসের চেয়ে হাড্ডির পরিমাণ বেশি। পুরো গায়ে মাংস বলতে 30 কেজির মতন হবে। মুখের রূপ লাবণ্যতা কোনো এক অদৃশ্য দেওয়ালের আড়ালে যেন চাপা পড়েছে। নওয়াফের বন্ধুরা ইশারায় জানতে চাইল। মেয়েটাকে নওয়াফের অস্ফুট গলদের সাথে বেরিয়ে এলো, আমার কাজিন। পাখির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবিশ্বাস্য নয়নজোড়া তৎক্ষণাৎ নোনা জলে ছলছলে, অশ্রুতে কানায় কানায় টইটুম্বুর। অশ্রু এড়াতে ঝাপসা দৃষ্টিজোড়া তড়িঘড়ি করে দ্রুত নিচে নামিয়ে নেয়। শুকনো বিষাদ মাখা মুখের এক কোণে ফুটে ওঠে উপহাসের হাসি। নাফের বন্ধুরা এগিয়ে এসে ওর সঙ্গে ফাজলামো করতে শুরু করে দিল। হেই কুকি, তুমি এত শুকনো কেন? খাবার দাবার খাও না নাকি? এত শুকনো হলে বাতাসের সঙ্গে উড়ে যাবে তো। পাখি বিদ্রুপের সঙ্গে হাসল। ওদের চোখের আড়ালে এক ফোঁটা জল মেঝেতে গড়িয়ে পড়ল। দৃষ্টি নিচু হতে তুলল না। সেই অবস্থাতেই কণ্ঠে উপহাসের বাক্য ঝরল। কে বলেছে আমি খাবার খাই না? খাই তো, জানেন। আমি অনেক অনেক খাবার খাই। একসঙ্গে দুটো প্রিয় মানুষকে খেয়ে দিয়ে বসে আছি। এবার আপনারা বলুন তো, আমার চেয়ে কে বেশি খাবার খায়? ওর বিদ্রুপের পরিহাসের কথন বচন শুনে নাফের বন্ধুরা অপ্রস্তুত হলো। পাখির শুকনো মুখটার দিকে বিস্ময় নিয়ে কতক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এতটুকু মেয়ে হয়ে এত বড় কথা বলে, তারা প্রায় তার চোখ ভনে গেল। নাফ ওদের হাতের ইশারায় যেতে বলল। ওরা আর চোখে একবার নাফ ও পাখিকে দেখে গেল। আন্দাজ করে নিল দুজনের ভেতরে কিছু একটা চলছে। তবে আফসোস হলো মেয়েটা নাফের হাঁটুর বয়সী। ওরা যেতেই উনি উঠে আসেন। পাখির সন্নিকটে এসে বললেন, বেশ শুকিয়ে গেছিস। আমার স্বামী ফ্রিজ ভর্তি মাংস রেখে যায়নি যে যা খেয়ে শরীরের মাংস বাড়াবো। তেরা উত্তর, মাংস খেয়ে মাংস বাড়লে আজ স্বর্ণের দাম না বেড়ে মাংসের দাম বাড়ত। একটু যত্ন নিলে শরীরের পরিবর্তন ঘটে। খুব সুখে আমোদ ফুর্তিতে ছিলাম তো, তাই শরীরের যত্নও নেওয়া হয়নি। পাখি তাকা আমার দিকে। পাখি নিচু ও অশ্রুসিক্তে ভাসা ভাসা নয়নজোড়া তুলে ওনার পুরুষালী চোখ দুটির দিকে তাক করল। নাফের দৃষ্টি দুটি ও চোখের দিকে তখনও স্থির। এমন কঙ্কাল হয়ে যাবি জানলে বালের বিদেশে যেতাম না। পাখি সম্পূর্ণ সময়টা নীরব ছিল। গভীর চোখে ওনাকে অপলক করে। এরপরে এক পলক চোখ দেখে চোখ নামিয়ে নিয়ে শুধালো, এসব আমি কি শুনছি নওয়াব ভাই? আপনি নাকি বিয়ে করছেন? পাখি, চোখের দেখা কখনো কখনো সত্যি হয় না, তার বাহিরেও অনেক কিছু থাকে। বুদ্ধিমান হলে তা আন্দাজ করে নিতে হয়। আমি তো বোকা নওয়াব ভাই, এত প্যাচগোছ আমি বুঝি না। আপনি তো আমাকে সরল সোজা বোকা দেখেই পছন্দ করেছিলেন, তাহলে আজ আমার থেকে বুদ্ধিমানের কিছু আশা করেন কি করে? উনি ওনার অতি নিকটে চলে এলেন। মুখটা উঁচু করে তুলে দীর্ঘ মুহূর্ত ধরে দেখলেন। এরপরে বললেন, পাখি, আমি তোর সঙ্গে এ বিষয়ে রাতে কথা বলবো। পাখি ছিটকে ওনার থেকে 2 কদম দূরে সরে এলো। চোখ রাঙিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, আমি চাই না আপনার সঙ্গে আলাদা গোপনে কথা বলতে। রাতের আড়ালে আমার সঙ্গে পীড়িত করবেন, আর দিনের আলোয় আর একজনকে বিয়ে করবেন। যা বলার আজ এক্ষুনি বলবেন। কলিজা। পাখি ওনার থেকে আরো দূরত্বে সরে গিয়ে রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল। তর্জনী আঙুল তুলে শাসালো। ওর কথা বলার সঙ্গে সঙ্গে দেহটাও রাগে ক্ষোভে কেঁপে উঠল। ডান হাতে নাড়া খেয়ে কাচের গ্লাসটি টি টেবিল থেকে ঠাস করে নিচে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেল। নাফ অসহায় চোখে ভাঙা গ্লাসে টুকরোগুলির দিকে তাকিয়ে রইল। বুক চিরেও না দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই উন্মাদ পাগলিটাকে কিভাবে শান্ত করবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন। পাখির চোখ দিয়ে যেন দাউ দাউ করে আগুন চলে। উষ্ণ নেত্র বাড়িতে গালটা ভিজা।
ক্রন্দনরত স্বরে ফের বলল, ওর বুকটা দুমড়ে মুচড়ে ভেঙে আসছে। সারা শরীরে যেন কেউ উত্তপ্ত নরম যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিয়েছে। নাফের দিকে তাকিয়ে অকস্মাৎ অদ্ভুত ভঙ্গিমায় গা দুলিয়ে হেসে উঠল, যেন অতি শোকে মেয়েটা পাগল হয়ে গেছে। নাফ নীরবে ওর পাগলামিগুলো সচক্ষে তাকিয়ে তাকিয়ে দেখছে। পাখি বিদ্রুপ পরিহাস করে তাচ্ছিল্য হাস্যবান অধরে বলল, নাফ ওর বিদ্রুপ করা মুখটার দিকে শান্ত স্থির চোখে অপলকে এখনও তাকিয়ে রইল, যেন চোখের পলক পড়ে না। পাখি শয়তানি হাসি দিয়ে কাচের টুকরোগুলির দিকে এক পা করে হেঁটে এগিয়ে আসতে লাগলো। নাফ সিরিয়াস হলো, নড়ে চড়ে উঠল, শক্ত চোখ দুটি রাঙালো, কাঠিন্য মুখভঙ্গিমা থেকে ওকে ধমকিয়ে উঠল, পাখি স্টপ, জান প্লিজ স্টপ। পাগলামি করে না কলিজা, পা কেটে যাবে তো, রক্ত বেরোবে। পাখি শুনলে তো সে কাচের টুকরোগুলির ওপর দিয়ে ধীরুজে ধীরুজে কদম ফেলে অনায়াসে স্বাচ্ছন্দ্যে চিত্তে হেঁটে চলল, যেন এটা একটা মজার খেলা। হাঁটতে বেশ আনন্দ লাগে। যখন একটা একটা করে কাজগুলি পাখির পায়ে বিদ্ধ হচ্ছিল, ওর রুহুটা যেন দেহ থেকে বেরিয়ে আসছিল। তবুও দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। ওর একগুঁয়েমি উগ্র আচরণ দেখে না হতবিহ্বলতায় বিমূঢ়, স্তব্ধ ওর দৃষ্টি চোরাও। নরম চরণে শক্তিটুকু পেল না, পুরো শরীরটা অবশ লাগলো। মেয়েটার এমন পাগলামি সে কোনো কালেই দেখেনি। পায়ের রক্তে পুরো মেঝে মেখে গেল। পাখি ওনার চোখের দিকে তাকিয়ে হাসলো। এই যে রক্তগুলি দেখছেন না, এসব ছিল কেবল আমার দৃশ্যমান যন্ত্রণা। এমন হাজারো যন্ত্রণা আমার বুকের ভেতরে লালন করে বেঁচে আছি, সেটা দেখতে পান না আপনি। নাভ কিশোরীর অশ্রুমাখা মুখটা দেখে কথা বলার ভাষা খুঁজে পেল না। ওর ক্ষত বিক্ষত পা দুটি দেখে হৃদয়টা ধক করে কেঁপে উঠল। এখন অত শত ভাবনার সময় নেই। মেয়েটার রক্ত ঝরছে, আগে রক্ত বন্ধ করতে হবে। তার বুকে দ্বিগুণ হারে অস্থিরতা বাড়ছে। দ্রুত উনি পাখিকে টেনে খাটের ওপর বসিয়ে দিলেন। এরপরে তিনি নিজে নিজে সাদা টাইলসের ওপর বসে পড়েন। নিখুঁত চোখে পা দুটি টেনে কতটুকু গেড়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। এরপরে হাঁটুর ওপর উঠিয়ে নেন। খুব যত্নে গভীর নজর ও সচেতনতার সঙ্গে এক ট্র্যাক্টরের কাজ পায়ের তালু থেকে বের করতে লাগলেন। পাখি ফুপিয়ে ওঠে। ওর ব্যথিত মুখটা এক ঝলক দেখে সুধান তিনি। তখন আমার কথা শুনলে এখন কাঁদতে হতো না। হাসছিস তো স্বামীর অবাধ্য, হয়েছিস তো স্বামীর অবাধ্য, কোনো কথায় গায়ে মাখিস না। স্বামী বুঝি খুব ভালো, মাথার রগে রগে শয়তানি বুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়, আবার ঘরে সতীন আনার নতুন পরিকল্পনা করছে। সেখানে আমি কাঁদবো না হাসবো? ওর কথা শুনে তিনি সামান্যতম হাসলেন। পাখি মুখ চেপে ধরে ফের ফুপিয়ে ওঠে। ওর কন্দনরত মুখটা দেখে তিনি বুক ফুলিয়ে লম্বা হতাশাযুক্ত দম ছাড়েন। ফের কাজে মনোযোগী হন। ফার্স্ট এড বক্স খুঁজে এনে ফের ওর পা দুটি হাঁটুর ওপর তুলে নেন। তুলা দিয়ে রক্ত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। পাখি আর নিজেকে ধরে রাখতে পারল না। উন্মাদের মতন ওনার প্রশস্ত চওড়া বুকের ওপর হামলে পড়ল। শক্ত করে ওনাকে আলিঙ্গন করে বুকের ভেতরে চেপে ধরল। ওনার পাঞ্জাবি খামচে ধরে হু হু করে কেঁদে ওঠে। ও প্রিয় নওয়াব ভাই, আপনি এতটা অচেনা হবেন না। আপনার অচেনা পরিবর্তন রূপটা যে আমায় বড্ড পীড়া দেয়, যন্ত্রণা দেয়। নাক ওর আলিঙ্গন ছাড়িয়ে নিল। সতর্কীকরণে বোঝায়, দেখ পাখি, এমনভাবে এখানে জড়িয়ে ধরে না। কত লোকজন এখানে, কেউ দেখে ফেললে কি ভাববে? পাখি বিস্ফোরিত নেত্র পলকে ওনার শুভ্র মুখটার দিকে তাকিয়ে থাকে। তার বিশ্বাস হচ্ছে না এসব কথা স্বয়ং নওয়াব ভাই বলছে। যে লোক কখনো সমাজ মানুষের কথা দুঃস্বপ্ন পরোয়া করেনি, ভাবেনি, তার মুখে এসব কথা বড্ড অপরিচিত ও বেমানান মনে হচ্ছে। পাখি ধিক্কার জানালো। জি, এতটা আপনার অধঃপতন হলো কই? আগে তো সমাজ মানুষের এত কথা চিন্তা করতেন না, তাদের কথার পরোয়াও করতেন না। পাখি, আমরা সমাজে সকলে মিলে বসবাস করি, সেক্ষেত্রে তাদের আচার আচরণ নিয়মকানুন মানতে হয়। ওনার চোখ মুখ এক ঝিলিক দেখে পাখি বলে উঠল, বড্ড পরিবর্তন হয়ে গেছেন। মোটেও নয়, তোর কাছে যেটা পরিবর্তন সেটা আমার কাছে বাস্তব সত্য। বিয়েটা তাহলে করছেন? ওনার গলাটা ভীষণ অবরুদ্ধ লাগলো। শুকনো অধৈর্যরা জিভে ডুবিয়ে পুরন্ত ঠোঁটে বললেন, পাখি, আমাকে একটা সপ্তাহ সময় দে, শুধু একটা সপ্তাহ, আমি সব কিছু ঠিক করে দিব। পাখি ভীষণ ক্ষেপে গেল। পুরন্ত ঠোঁট দুটি ক্রোধের আধিক্য তত্তর করে নড়ে উঠল। কি ঠিক করবেন আপনি? হ্যাঁ, দিনের পর দিন আমার সঙ্গে সংসার করে এখন অন্য কাউকে বিয়ে করবেন? এত সোজা? এগুলি কি করে করতে পারেন নওয়াব ভাই?
আজ এই গায়ে হলুদের অনুষ্ঠানে আমার গায়ে হলুদ হওয়ার কথা ছিল। এই সাজসজ্জা সব আমার বিয়ে উপলক্ষে করার কথা ছিল। এই যে পাঞ্জাবি পরে নায়ক সেজে ঘুরছেন, সেটাও আমার জন্য করার কথা ছিল। সেসব আপনি কি করছেন? সেসব আপনি কিছু করছেন? করেননি। উল্টো গ্রামে এসেছেন, 1 সপ্তাহ হয়ে এলো, এর মধ্যে একটা খবর পর্যন্ত নিলেন না। এরপরেও আমি চুপ করে থাকবো? নওয়াব ভাই, এক মনে কয়জনকে জায়গা দেবেন? যেই সংসার আমি নিজ হাতে সাজিয়ে রেখে আসছি, যেই বালিশটায় সব সময় আমি শুয়ে থাকতাম, যেই বুকে আমি ঘুমাতাম, সেখানে অন্য কাউকে কিভাবে ঠাঁই দেবেন? নওয়াফের আদল শক্ত হয়ে এলো। যেমন শক্ত তার অভিব্যক্তি ও তেমনই তার কণ্ঠের গতি। চর খাবি? যেসব তোর, সেসব কি আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি? পাখি ওনার হাত ধরে টেনে বাইরে আনলো, হাতের তর্জনী আঙুল তুলে ইশারায় দেখালো। তাহলে এসব কি নওয়াব ভাই? এই বক্স, এই ফুল, এত এত সাজসজ্জা কিসের? উত্তর দিন। আপনাকে আজ এই মুহূর্তে সবার সামনে আমাকে স্বীকার করতে হবে। সবাইকে ডেকে জানান আমি আপনার বিবাহিত স্ত্রী। জান, প্লিজ শান্ত হ। এসব বলার সঠিক সময় নয় এখন। আমি তোকে প্রমিস করছি তো, অবশ্যই প্রমিস রাখবো। প্লিজ আমাকে শুধু একটু সময় দে। কিসের সময়? কোনো সময় নয়। পাখি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সত্যি সত্যি চর খাবি? মারেন চর, তবুও বলতে হবে কেন বিয়ে করছেন আপনি? এর উত্তর জানতে চাই। কিসের বিয়ে? আমি কোনো বিয়ে করছি না। নওয়াব ভাই, বিয়ের সাজে দাঁড়িয়ে বলছেন বিয়ে করছি না। এর চেয়ে বড় মর্মান্তিক মিথ্যা কথা আর কি হতে পারে? আপনি জানেন আপনার এই পরিবর্তন রূপটা দেখে আমার বুকটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি জাস্ট কাউকে বোঝাতে পারছি না। এত এত মানুষের সামনে আপনি আমাকে স্বীকার করতে ভয় পাচ্ছেন, অথচ আপনি নিজেই আপনাকে ভালোবাসতে বাধ্য করেছিলেন। বিয়েও রাজি করিয়েছেন চট দিয়ে। আমি তো আপনার পিছু পিছু ঘুরি নাই, আপনি আমার পিছু পিছু ছ্যাঁচড়ার মতন ঘুরেছেন। আমাকে পটিয়ে এখন অন্য কাউকে বিয়ে করছেন। না মুস্কান আপুর কথা সত্য কোনটা? আমার কাছ থেকে সবকিছু পাওয়ার পর আমাকে টিস্যুর মতন ছুঁড়ে মারবেন? নওয়াফের বাহুর আগে আক্রোশে কেঁপে উঠল। শক্ত আদলে ভিড় জমালো প্রতাপী জেদ রাগ। চোখ কটমট করে রাঙিয়ে চেঁচিয়ে উঠলেন। পাখি, ওর গালের কাছে ওনার শক্ত খসখসে হাতটা এসেও থেমে গেল। পাখি হাসলো, উপহাসের হাসি। থেমে গেলেন কেন? মারেন। তোকে এই মুহূর্তে জাস্ট সহ্য করতে পারছি না। দ্রুত বের হ বাড়ি থেকে। কেন বের হব? এটা আমার স্বামীর বাড়ি, আমি কোথাও বের হচ্ছি না। পাখি প্লিজ, অনুরোধ করছি, ঝামেলা করিস না, ভাল লাগছে না। ওনার বিরক্তকর আদলটা দেখে পাখির মনটা ভেঙে চুরমার হয়ে গেল। শীতল কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো, আচ্ছা নওয়াব ভাই, বিশ্বাসঘাতকদের মুখ এত সুন্দর হয় কেন? তাদের মুখ সুন্দর নয়, কুৎসিত হওয়া উচিত, কুৎসিত। আর তাদের কপালের মাঝে লিখে রাখা উচিত আমি বিশ্বাসঘাতক। তাহলে অন্তত তাদের বাহ্যিক সৌন্দর্য ও সুন্দর মুখটি দেখে কেউ প্রেমে পড়তো না এবং ঠকতো না। মানুষ বলে ইতিহাসের শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক ছিল নাকি মীর জাফর। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় কি জানেন, সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনি। মেয়েটার উপস্থিতি কথন বাক্যগুলি ওনার বক্ষস্থলের অভ্যন্তরে ধারালো তীরের মতন বিঁধল গিয়ে। সূচালো কাটার মতন বুকটা এফোর ওফোর করে দেয়। বক্ষ পিঞ্জিরায় তৎক্ষণাৎ অশান্ত অস্থিরতা ঝড় তুলে ওঠে। চিত্ত জুড়ে কেবল যন্ত্রণার হাহাকার ও আর্তচিৎকার। ওর কথার পরিপ্রেক্ষিতে ঘোর প্রতিবাদ করে উঠলেন তিনি। আমি বিশ্বাসঘাতক নই পাখি, সময় হলে তুই একদিন ঠিকই বুঝবি। আচ্ছা পাগলরা কি কখনো স্বীকার করে আমরা পাগল? ওর কথা শুনে নওয়াফ কিঞ্চিত হাসলো। বড্ড মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস। পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। এর মধ্যে নওয়াফের ডাক এলো। সিমরানের পরিবার থেকে হলুদ দিতে লোক আসছে, তাদের এগিয়ে নিয়ে আসতে হবে। নওয়াফ পাখিকে বলে গেল, ওয়েট, মাত্র 2 মিনিট। পাখির বুকটা যন্ত্রণায় হাহাকারে ফেটে উঠল। তার ভেতরে থাকা কষ্ট সে কাউকেই বোঝাতে পারছে না, দেখাতে পারছে না। এর চেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? দু চোখে ওর ফের সমুদ্র নামলো। গাল গড়িয়ে গলদেশে নোনা জলের স্রোত নামে। নিজের স্বামীর বিয়ে, তাও চোখের সামনে দেখতে হচ্ছে। এটা পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারবে ওর জানা নেই। সিমরানের পরিবারের সঙ্গে বেশ হাসি খুশি কথা বলছে না, আবার হাত হ্যান্ডশেকও করছে। এরপর ওনাদের ভেতরে পাঠিয়ে দিয়ে পাখির কাছে পুনরায় ফিরে এলো। লোকটা ওর সন্নিকটে এসে ওর হাত দুটি ধরতে চাইল। পাখি দ্রুত ছিটকে সরে গেল, চোখ রাঙিয়ে তোলে। ছবের নামায়। নাফ অবাক নেত্রে বিস্ময় নিয়ে ওর পান পাতার মতন গোল মুখটার দিকে তাকিয়ে রইল। নিজেকে ততস্থ করে শুধালেন, এমন অদ্ভুত আচরণ করছিস কেন জান?
পাখি সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কতক্ষণ নীরবতায় কাটলো। মেয়েটা ফ্যাস ফ্যাস করে কাঁদলো। উনি চুপচাপ নীরব শ্রোতার মতন দেখে গেলেন। নিজেকে ধাতস্থ করে নিয়ে এরপরে পাখি বলে, জানেন নওয়াব ভাই, আজকাল কোনো পুরুষের স্পর্শ আমি সহ্য করতে পারি না। আমার কাছে সকলের স্পর্শ কীটপতঙ্গের মতন ঘৃণিত মনে হয়। কেমন জানি নরক যন্ত্রণা লাগে। যেই দিকে তাকাই কেবল মনে হয় কতগুলি কালো হাত আমার দিকে শাঁসা করে ছুটে আসে। আমি অন্ধকারে দৌড়ে ছুটি, কিন্তু পালাতে পারি না। তার আগেই ধরে ফেলে ওরা আমাকে নোংরাভাবে স্পর্শ করে। তাই এখন আপনার স্পর্শ সহ্য হয় না, নোংরা লাগে। এমনকি নিজের ভাইকেও বিশ্বাস করতে পারি না। কেউ ছুলেও ঘৃণা ঘৃণা লাগে, বমি পায়। সেই অংশটুকু কেটে টুকরো টুকরো করে দিতে ইচ্ছে করে। নাফ অবাক হয়ে তাকিয়ে রইল ওর শুকনো মুখটার দিকে। ওর বুকের ভেতরে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। ওর অজান্তেই কি ওর ফুটন্ত ফুলটির ওপর কোনো নৃশংস বর্বর আক্রমণ হয়েছিল? ওসব মনে হতেই তৎক্ষণাৎ ও শক্ত আদর হতে বেরিয়ে এলো। কি হয়েছিল তোর সঙ্গে? পাখি, নাম বল ওদের। কেন, আপনার ছেলে পেলে কিছু বলেনি? না, ওদের সঙ্গে কথা বলার সময় পাইনি। পাবেন কি করে? আপনি নতুন বিয়ে নিয়ে বেশ ফুর্তিতে ছিলেন। বেশি বুঝিস, মায়ের খাবি। বাড়ি ভর্তি লোভ। নাও ভাবলো আপাতত এসব বিষয়ে পরে ভাববে, আগে পাখিকে বোঝাতে সক্ষম হোক। সে পাখিকে অনুরোধ করলো, পাখি, বিশ্বাস করিস আমায়? সেই বিশ্বাস থেকে তোর কাছে অনুরোধ করছি, প্লিজ এখন যা। আমি তোর নওয়াব ভাই, তোরই আছি, তোরই ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দে, আমার মন মানসিকতা ভালো না। পাখির চিত্তটা ব্যথা যন্ত্রণায় আন্দোলন ফুলে ফেঁপে উঠল। চোখ ফেটে নেত্রকোণ ঝাপসা হয়ে এলো। ওনার কথার পরিপ্রেক্ষিতে তার কি বলা উচিত ঠিক আন্দাজ করতে পারল না। আচমকা ওর হাতটি পেটে চলে যায়। দ্রুত মুখটা ওনার থেকে ঘুরিয়ে নিল। ওড়না দিয়ে মুখ চেপে ডুকরে কেঁদে দিল। ক্রন্দিত কণ্ঠনালী হতে বেরোলো, নওয়াব ভাই, আমি প্রেগনেন্ট। ওনার থেকে উত্তর আসায় সে অপেক্ষা করলো, কিন্তু ওনার কোনো প্রকার সারা শব্দ না পেয়ে পাখি পিছু করলো। দেখলো লোকটা পেছনে নেই, উনি ওর থেকে অনেকটা দূরে। তার কোলে সিমরান। সিমরানের গায়ে হলুদের সাজ। উনি স্টেজের দিকেই সিমরানকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন। ঈর্ষা হিংসায় ওর সমস্ত শরীর দাও দাও করে জ্বলে উঠল। ওই মুমূর্ষ মর্মান্তিক মুহূর্তটা সে কিছুতে সহ্য করতে পারল না। দ্রুত দৌড়িয়ে ছুটে গিয়ে ধাক্কা মেরে সিমরানকে ওনার কোল থেকে ফেলে দিল। সিমরান নাফের কোল থেকে পড়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নাফ পুরোয় থ হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত সকলে পুরোদমে স্তব্ধ হয়ে গেল। পাখি ততক্ষণে হুঁশ এলো ক্রোধের বশে সে কী কাণ্ডটা ঘটিয়েছে। দ্রুত সে সিমরানের কাছে গেল। ওর হাত দুটি ধরে অপরাধীর মতন মাথা নিচু করে বলে উঠল, আই এম সরি আপু, ওনার কোলে তোমাকে দেখে আমি সহ্য করতে পারিনি। তুমি কি ব্যথা পেয়েছো? সিমরান চোখ মুখ খিচে কণ্ঠস্বর ছোট করে একটা ভয়ঙ্কর গালি দিয়ে বসলো। পতিতা একটা। গালিটা শুনে পাখির অপরাধীর ন্যায় মুখ ভঙ্গিমা পরিবর্তন হয়ে ক্রোধ এসে ভিড় জমালো। রাগে ক্রোধের আধিক্যের প্রতাপিতে হিসহিসিয়ে উঠল। তেড়ে গেল ওর দিকে। হাত উঠিয়ে থাপ্পড় বসাবে তার আগেই নাফের মায়ের মুখটা সিমরানের জায়গায় চলে এলো। আর সিমরান সরে গেল, যার ফলস্বরূপ পাখির হাতের শক্ত থাপ্পড়টিকে নাফের মায়ের গালে পড়ল। অমন শক্ত জোর দেওয়া থাপ্পড়ের তোর এতটাই প্রখর ছিল যে তিনি ছিটকে গিয়ে ইটের ওপর পড়লেন। অতবার মাথা ফেটে রক্ত বেরিয়ে কপাল মেখে গেল। আকস্মিক উপস্থিত প্রতিটি মানব মুখ কথ্যবচন হারিয়ে নিস্তব্ধ, বিমূর্ত হয়ে গেল। না হতবাক নিরুত্তর। সদ্ভিদ শক্তি ফিরতেই ওর তাজা রক্ত আক্রোশে টকবগিয়ে উঠল। সে আম্মি বলে চিৎকার করে এগিয়ে গেল। ওর মায়ের রক্তাক্ত কপাল চেপে ধরল। নিজের পকেট থেকে রুমাল বের করে ক্রোধ দ্রুত কপাল বেঁধে দিল। ততক্ষণে ফাতিহা নূরের কাছে নোভা এসে পড়ল। নাফ নোভার কাছে ফাতিহা নূরকে বসিয়ে দিল। এরপরে পাখির দিকে হিংস্র সিংহের ন্যায় গর্জে গর্জে ছুটে এলো। পাখি যন্ত্রমানবের মতন দাঁড়িয়েছিল। নাফকে ওর সন্নিকটে এগিয়ে আসতে দেখে ওর ভয়ে কলিজা শুকিয়ে গেল। ভয়াতের বুকে এক পা পিছিয়ে গেল। তার ভেতরে অকস্মাৎ ওর ওপর উনি আক্রমণ করতে ছুটে আসেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস আমার আম্মির গায়ে হাত তুলেছিস, আজ তোকে জানি মেরেই ফেলবো। ওনার গালি শুনে মেয়েটা নিস্তব্ধ বিমূর হতবিহ্বলতায় নির্বিশেষে নির্বিঘ্নে অশ্রুসিক্ত নেত্রে ওনার তেড়ে আসাটা স্বচক্ষে দেখল। পাখির পায়ের নিচে অথই শূন্যতা উপলব্ধি করে। ও এখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সঠিক শুনছে? কেমন একটা বিভ্রম ঘোরের মধ্যে চলে গেল। উনি তেড়ে এসে ছো মেরে পাখিকে গলা চেপে ধরে উঁচু করে তুলে ফেললেন। রাগের আক্রোশ প্রসূতে ওনার উপস্থিতি হুঁশ জ্ঞান যেন লোপ পেয়ে বসেছে। কাকে যে আঘাত করছে সেটাই যেন বেমানান ভুলে বসেছে। ক্রোধের বন্যী শিখার তোপে হিসহিস করছেন। ওইদিকে পাখির দুর্বল রোগা পাতলা শরীর
অতি যন্ত্রণায় কষ্টে ছটফটিয়ে উঠল। হাত পা লাফাচ্ছে। বাঁচার জন্য ওনার হাতে খামচি বসিয়ে দিল। নখ দেবে যাচ্ছে, তবুও লোকটা ছাড়ছে না। উল্টো চাপ বৃদ্ধি ও প্রয়োগ করে ভীষণ করে চেপে ধরেছে। ওর মৃগ নয়ন দুটি বীভৎসভাবে বেরিয়ে এলো। জিভ গলা দিয়ে বেরিয়ে আসতে চাইল।